তো আমরা আগের দিন পড়েছি যুক্তি। অসাবধানতাবশত আগের দিন যুক্তির প্রতিশব্দ লজিক লেখা হয়েছিল। এটা লজিক হবে না, এটা যুক্তির প্রতিশব্দ হবে আর্গুমেন্ট। আর যুক্তিবিদ্যা হচ্ছে লজিক। ঠিক আছে, তো এই যুক্তিবিদ্যা যুক্তি নিয়ে আলোচনা করে, আর যুক্তি বচন দ্বারা গঠিত। বচনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রপোজিশন। তো আজকে আমরা পড়বো বচন। আমরা পড়বো বচন। তো বচন কি? বচন হলো এক প্রকার ঘোষক বাক্য। ঘোষক বাক্য মানে কি? যা কোনো কিছু ঘোষণা করে। যেমন ধরো আমি বললাম ঘাস হয় সবুজ, এটা আমি ঘাস সম্পর্কে একটা ধারণা দিলাম। এই বাক্যটা ঘাস যে সবুজ এটা ঘোষণা করছে। তো এই ঘাস হয় সবুজ এই বাক্যটা হচ্ছে বচন। তাহলে বচন কি হলো? বচন হলো এক প্রকার ঘোষক বাক্য যা কোনো কিছু ঘোষণা করে। আর কোনো কিছু আমি ঘোষণা করছি মানেই হয় সেটা সত্য হবে, না হলে মিথ্যা হবে। তাহলে বচন হলো এক প্রকার ঘোষক বাক্য যা কোনো কিছু ঘোষণা করে আর যা সত্য অথবা মিথ্যা হয়। তাহলে বচন হলো এক প্রকার ঘোষক বাক্য। যা কোনো কিছু ঘোষণা করে। আর যা সত্য অথবা মিথ্যা হয়। তাহলে বচন হলো এক প্রকার ঘোষক বাক্য যা কোনো কিছু ঘোষণা করে আর যা সত্য অথবা মিথ্যা হয়। বচন হচ্ছে প্রকৃতি অনুযায়ী দু প্রকার। কি কি? এক হচ্ছে নিরপেক্ষ বচন, আর দুই হচ্ছে সাপেক্ষ বচন। নিরপেক্ষ বচন কি? না, যে বচনের সত্যতা বা মিথ্যাত্বের জন্য যে বচন কোনো শর্তের উপর নির্ভর করে না সেই বচন হচ্ছে নিরপেক্ষ বচন। আর যে বচন কোনো শর্তের উপর নির্ভর করে সত্যতা বা মিথ্যাত্বের জন্য সেই বচন হচ্ছে সাপেক্ষ বচন। তো আমরা পড়বো নিরপেক্ষ বচন। নিরপেক্ষ বচন দেখা যাক। নিরপেক্ষ বচনের চারটি অংশ। এক হচ্ছে মানক বা পরিমাণক, দুই হচ্ছে উদ্দেশ্য, তিন হচ্ছে সংযোজক, চার হচ্ছে বিধেয়। মানক বা পরিমাণক কি? মানক বা পরিমাণক হলো বচনের পরিমাণ নির্দেশক শব্দ। মানক বা পরিমাণক হলো বচনের পরিমাণ নির্দেশক শব্দ, অর্থাৎ কি পরিমাণ ঘোষণা করছে সেটা হচ্ছে এই পদটার দ্বারা প্রকাশিত হয়। তাহলে নিরপেক্ষ বচনের চারটা অংশ। প্রথম অংশ কি করে? পরিমাণ নির্দেশ করে। দ্বিতীয় অংশটা কি? না উদ্দেশ্য। উদ্দেশ্য কি? বাক্যে বা বচনে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য। সংযোজক কি? সংযোজক হলো উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মধ্যে যে সম্বন্ধ স্থাপন করে সেই পদকে বলা হয় উদ্দেশ্য। এই উদ্দেশ্য পদ সর্বদা হওয়া বা না হওয়া ক্রিয়ার বর্তমানকালের রূপ হয়। যেমন হয়, হই, হও, হন, বা নয়, নই, নও, নন। বিধেয় কি? না বাক্যে উদ্দেশ্য পদ সম্পর্কে যা বলা হয়, বাক্যে বা বচনে উদ্দেশ্য পদ সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। তাহলে কি হলো? পরিমাণ নির্দেশক শব্দ। এগুলো কোন কোন শব্দ দ্বারা নির্দেশিত হয়? সকল, কোনো, আর কোনো কোনো। যেমন আমি যদি বলি সকল মানুষ,
তাহলে সব মানুষের পরিমাণ নির্দেশ করছে। আবার যদি বলি কোনো কোনো মানুষ, তাহলে সবাইকে নির্দেশ করছে না। সেই রকম হচ্ছে এটা মানক। উদ্দেশ্যপদ বাক্যে বা বচনে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য। সংযোজক কি? সংযোজক হচ্ছে উদ্দেশ্যপদ আর বিধেয় পদের মধ্যে যে সম্বন্ধ স্থাপন করে বাক্যে বা বচনে সে হচ্ছে সংযোজক। আর বিধেয় হচ্ছে উদ্দেশ্যপদ, বাক্যে উদ্দেশ্যপদ সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে বিধেয়। এ হচ্ছে নিরপেক্ষ বচনের 4টা অংশ। এটা আদর্শ নিরপেক্ষ বচনের 4টা অংশ। কিন্তু যদি বলা হয় নিরপেক্ষ বচনের 3টি অংশ, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। এই উদ্দেশ্য, সংযোজক, বিধেয় থাকলে নিরপেক্ষ বচন হবে। কিন্তু আদর্শ নিরপেক্ষ বচন হতে গেলে তাকে অবশ্যই মানক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয় এই 4টা অবশ্যই থাকতে হবে। তাহলে বচন হলো কি? ঘোষক বাক্য। বাক্য কি না, আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যে শব্দ সমষ্টি ব্যবহার করি, অর্থপূর্ণ শব্দ সমষ্টি ব্যবহার করি, সেটা হচ্ছে বাক্য। কিন্তু সব বাক্যই বচন নয়। সব বাক্যই বচন নয়। কোনগুলো বচন না, যেগুলোর অন্ততপক্ষে এই উদ্দেশ্য, সংযোজক, বিধেয় থাকবে সেই বাক্যগুলোই বচন হবে। অন্য কোনো বাক্য বচন হবে না। মনের ভাব প্রকাশ করলে সেটা কখনোই বচন হবে না। নিরপেক্ষ বচন গুণ অনুসারে 2 প্রকার আর পরিমাণ অনুসারে 2 প্রকার। গুণ কি বললাম? গুণ হচ্ছে কোন বচনের গুণ হচ্ছে সদর্থক বা নঙর্থক। তাহলে গুণ অনুসারে 2 প্রকার। এক হচ্ছে সদর্থক বচন, আর 2 হচ্ছে নঙর্থক বচন। সদর্থক বা হ্যাঁবাচক, আর নঙর্থক বা নাবাচক। পরিমাণ অনুসারে 2 প্রকার। এক হচ্ছে সামান্য বা সার্বিক বচন, 2 হচ্ছে বিশেষ বচন। তাহলে নিরপেক্ষ বচন গুণ অনুসারে 2 প্রকার। এক হচ্ছে সদর্থক বা হ্যাঁবাচক বচন। পরিমাণ অনুসারে গুণ অনুসারে 2 প্রকার, সদর্থক বা হ্যাঁবাচক বচন। আর 2 হচ্ছে নঙর্থক বা নাবাচক বচন। পরিমাণ অনুসারে 2 প্রকার, সামান্য বা সার্বিক বচন আর বিশেষ বচন। তাহলে নিরপেক্ষ বচন গুণ অনুসারে 2 প্রকার, সদর্থক বচন বা হ্যাঁবাচক বচন, নঙর্থক বচন বা নাবাচক বচন। আর পরিমাণ অনুসারে 2 প্রকার হচ্ছে সামান্য বা সার্বিক বচন আর বিশেষ বচন। তো সদর্থক বচন কাকে বলে? সদর্থক বা হ্যাঁবাচক যেসব বচনে কোনো স্বীকৃতিমূলক সম্বন্ধ ঘোষিত হয়, যেসব বচনে কোনো স্বীকৃতিমূলক সম্বন্ধ ঘোষিত হয় তাকে বলা হয় সদর্থক বচন। স্বীকৃতিমূলক সম্বন্ধ কি? আমি করব, আমি যাব, আমি খাবো, মানে হ্যাঁবাচক যে বচনগুলো সেগুলো হচ্ছে সবই স্বীকৃতিমূলক বচন। যেমন আমি স্কুলে, আমি হই এমন ব্যক্তি যে স্কুলে যাব। তাহলে এই যে হয় সদর্থক যে স্বীকৃতিমূলক সম্বন্ধ যেগুলো সদর্থক সেগুলো হচ্ছে সবই সদর্থক বচন। নঙর্থক বচন কি না, যে বচনে নাবাচক বা অস্বীকৃতিমূলক সম্বন্ধ ঘোষিত হয়। আমরা কিছু কিছু জিনিস কি অস্বীকার করি, যেমন আমি করি না, আমি খাই না, আমি যাই না। এই নাবাচক যে বচনগুলো সেগুলো হচ্ছে সবই নঙর্থক বচন। সামান্য বচন কি না, যে সামান্য বা সার্বিক, সামান্য বা সার্বিক মানে যে বচনে সমগ্র সম্পর্কে কোনো কিছুকে স্বীকার বা অস্বীকার করা হয়। যে বচনে ওই শ্রেণীর সমগ্র সম্পর্কে কোনো কিছুকে স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় সামান্য বা সার্বিক বচন। আর যে বচনে সমগ্র নয়, ওই শ্রেণীর আংশিক কিছু কিছু বৈশিষ্ট্যকে স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় বিশেষ বচন। তাহলে কি হলো, যেগুলোকে কোন স্বীকৃতিমূলক সম্বন্ধ ঘোষিত হলে সেটা সদর্থক বচন, অস্বীকৃতিমূলক সম্বন্ধ ঘোষিত হলে নঙর্থক বচন, আর কোন একটা শ্রেণীর সমগ্র সম্পর্কে কোনো কিছু স্বীকৃতি অস্বীকৃতিমূলক সম্বন্ধ ঘোষিত হলে সেটা হচ্ছে সামান্য বা সার্বিক বচন। আর কোনো একটা শ্রেণীর বিশেষ বিশেষ কিছু জন বা কিছু অংশ সম্পর্কে কোনো বৈশিষ্ট্য স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক সম্বন্ধ ঘোষিত হলে সেটা হচ্ছে বিশেষ বচন। এরপর হচ্ছে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ অনুসারে। একটা হলো গুণ অনুসারে, একটা হলো পরিমাণ অনুসারে, আর এরপরে আছে গুণ ও পরিমাণ অনুসারে। গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন 4 প্রকার।
গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন 4 প্রকার। এক হচ্ছে সামান্য সদর্থক বচন, দুই হচ্ছে সামান্য নঅর্থক বচন, তিন হচ্ছে বিশেষ সদর্থক বচন, চার হচ্ছে বিশেষ নঅর্থক বচন। তাহলে কি হলো, নিরপেক্ষ বচন গুণ অনুসারে 2 প্রকার ছিল, পরিমাণ অনুসারে 2 প্রকার ছিল, আর গুণ ও পরিমাণ এই যুগ্মভাবে নিরপেক্ষ বচন হচ্ছে 4 প্রকার। কি? সামান্য সদর্থক বা সার্বিক হ্যাঁবাচক বচন। কি না, যে বচনে কোনো, যে সদর্থক বচন মানে যে বচনে সামান্য বচন কি ছিল না, সামান্য বচন ছিল সমগ্র সম্পর্কে কোনো স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক সম্বন্ধ ঘোষিত হয়। তাহলে সমগ্র সম্পর্কে স্বীকৃতিমূলক সম্বন্ধ ঘোষিত হলে সেটা হচ্ছে সামান্য সদর্থক বচন, আর সমগ্র সম্পর্কে অস্বীকৃতিমূলক সম্বন্ধ ঘোষিত হলে সেটা হচ্ছে সামান্য নঅর্থক বচন। আর কিছু কিছু সম্পর্কে স্বীকৃতিমূলক সম্বন্ধ ঘোষিত হলে সেটা হচ্ছে বিশেষ সদর্থক বচন, আর কিছু কিছু সম্পর্কে অস্বীকৃতিমূলক সম্বন্ধ ঘোষিত হলে সেটা হচ্ছে বিশেষ নঅর্থক বচন। তো এই সামান্য সদর্থক বচনকে ইংরেজি বর্ণমালার বড় হাতের এ অক্ষর দ্বারা, ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। সামান্য নঅর্থক বচনকে ক্যাপিটাল ই, বড় হাতের ই, বিশেষ সদর্থককে বড় হাতের আই, ক্যাপিটাল আই, আর বিশেষ নঅর্থককে ক্যাপিটাল ও দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি সাংকেতিক আকারে দেখি, নিরপেক্ষ বচন 4 প্রকার: এ বচন, ই বচন, আই বচন, ও বচন। সামান্য সদর্থক, সামান্য নঅর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঅর্থক। সামান্য সদর্থক এর আকার কি? সকল, এস, হয়, পি। আগেই বলেছিলাম আদর্শ নিরপেক্ষ বচনের 4টি অংশ। এটা হচ্ছে বচনগুলো, এটা হচ্ছে মানক, উদ্দেশ্য, সংযোজক। তাহলে এগুলো হচ্ছে বচন, মানক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। সামান্য সদর্থক বচন এ, এর আকার হচ্ছে সকল, এস হয় পি। সামান্য সদর্থক বচনের মানক হচ্ছে সকল, উদ্দেশ্য এস, এস ফর সাবজেক্ট, এস হচ্ছে সাবজেক্ট, আর পি হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, আর প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্যের শর্ট ফর্ম হচ্ছে এস। সংযোজক হচ্ছে হয়, কি বলেছিলাম, সংযোজক সর্বদা হওয়া বা না হওয়া ক্রিয়ার বর্তমান কালের রূপ হবে। হওয়া বা না হওয়া ক্রিয়ার বর্তমান কালের রূপ হবে। হওয়া ক্রিয়ার বর্তমান কালের রূপ কি? হয়, হই, হও, হন। বা নঅর্থক হলে নয়, নই, নও, নন। তাহলে সেই অনুযায়ী হয় হয়েছে। আচ্ছা, সামান্য নঅর্থক বচনের আকার হচ্ছে কোনো, এস, নয়, পি। বিশেষ সদর্থক হচ্ছে কোনো কোনো, এস, হয়, পি। বিশেষ নঅর্থক হচ্ছে কোনো কোনো, এস, নয়, পি।
সামান্য সদর্থক সকল এস হয় পি, সামান্য নমর্থক কোনো এস নয় পি, বিশেষ সদর্থক কোনো এস হয় পি, বিশেষ নমর্থক কোনো এস নয় পি। তাহলে মানক হচ্ছে সকল কোনো, উদ্দেশ্য এস, সংযোজন হচ্ছে হয় বা নয়, আর বিধেয় হচ্ছে পি। এগুলো হচ্ছে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ অনুসারে যে আকারটা, সেই আকারের গুণ ও পরিমাণ অনুসারে যে প্রকার, সেই প্রকারের আকার। এই আকারে সব নিরপেক্ষ বচনগুলো হবে। তাহলে সামান্য সদর্থক বচনের মানক হচ্ছে সকল, গুণ হচ্ছে সদর্থক। সামান্য নমর্থক বচনের হচ্ছে মানক হচ্ছে কোনো, গুণ হচ্ছে নমর্থক। বিশেষ সদর্থকের হচ্ছে গুণ কোনো, আর সংযোজক হচ্ছে সদর্থক হয়। আর বিশেষ নমর্থকের হচ্ছে মানক কোনো, আর সংযোজক হচ্ছে নয়। তাহলে এগুলো গেল গুণ, পরিমাণ, বচনের আকার। এরপরে তোমরা দেখবে নিরপেক্ষ বচনের অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে বাক্য থেকে নিরপেক্ষ বচনে রূপান্তরের কিছু নিয়ম আছে। যেমন সকল, সর্বত্র, সর্বদা এইসব শব্দগুলো থাকলে এ বচন হয়, এর সাথে নমর্থক চিহ্ন যুক্ত থাকলে ও বচন হয়। আবার কেউ নয়, কোথাও নয়, একটাও নয়, কভু নয়, কোনো নয়, এই ধরনের শব্দগুলো থাকলে কোনো বাক্যে, তাহলে সেই বাক্যটা ই বচন হয়। আবার সাধারণত কিছু কোনো এইসব শব্দগুলো কোনো বাক্যের সঙ্গে যুক্ত থাকলে সেগুলো হবে বিশেষ সদর্থক বচন। আর যদি কোনো নাবাচক চিহ্ন যোগ থাকে তাহলে সেগুলো হবে বিশেষ নমর্থক বচন, মানে ও বচন। আবার যদি কচিত, কদাচিৎ, খুব কম সংখ্যক, নেই বললেই চলে, দু একটি, এইসব শব্দগুলো থাকে তাহলে সেগুলো হবে আই বচন। আর যদি ওর সাথে নাবাচক চিহ্ন যুক্ত থাকে তাহলে সেগুলো হবে ও বচন, অর্থাৎ বিশেষ নমর্থক বচন। কেবলমাত্র, একমাত্র, ছাড়া কেউ নয়, ব্যতীত কেউ নয়, শুধু, শুধুমাত্র, এইসব শব্দগুলো যদি কোনো বাক্যের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই বাক্যগুলো হবে উদ্দেশ্য বিধেয় পরিবর্তনে, মানে বাক্যের উদ্দেশ্য যেটা আছে সেটা বচনের বিধেয় হবে, বাক্যের বিধেয় যেটা আছে সেটা বচনের উদ্দেশ্য হবে, এই উদ্দেশ্য বিধেয় পরিবর্তন হয়ে এ বচন হবে। তো এই ধরনের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো তোমরা দেখে নেবে, স্ক্রিনে দেখা যাচ্ছে, সেগুলো লিখে নেবে খাতায় লিখে মুখস্থ করবে। আর সেই অনুযায়ী তোমরা বাক্য থেকে বচনে রূপান্তর করবে। বাক্য থেকে বচনে রূপান্তর করতে হলে প্রথমে আমাকে জানতে হবে কি, এই যে চারটা আকার আমি লিখে দিয়েছিলাম, যে সকল এস হয় পি, কোনো এস নয় পি, কোনো এস হয় পি, আর কোনো এস নয় পি। এই আকারগুলোতে তোমরা কি করবে, ওই অনুযায়ী বাক্য থেকে বচনে রূপান্তর করে অভ্যাস করবে। এরপরে আছে পদের ব্যাপ্যতা। ব্যাপ্যতা কথার অর্থ হচ্ছে বিস্তৃতি। ব্যাপ্যতা কার হয়? কোনো পদের হয়। কোনো পদ কতটা জায়গা, মানে কতটা বিস্তৃতি সম্পন্ন, সেইটাই হচ্ছে তার ব্যাপ্যতা। অর্থাৎ কোনো পদ যদি তার সমগ্র ব্যক্তার্থকে প্রকাশ করে, সমগ্র ব্যক্তার্থ বা সমগ্র ব্যক্তার্থ বা বাচ্যার্থকে প্রকাশ করে, সেই পদ হবে ব্যাপ্য পদ। আর কোনো পদ যদি তার সমগ্র ব্যক্তার্থকে প্রকাশ করতে না পারে তাহলে সেটা হবে অব্যাপ্য পদ। যেমন সকল মানুষ, এক্ষেত্রে মানুষ পদটা ব্যাপ্য। সকল মানুষ, তো এখানে এই মানুষ পদটা সমগ্র মানুষকে প্রকাশ করছে, সেই জন্য এই পদটা হচ্ছে ব্যাপ্য। আর যদি হয় কোনো মানুষ, কোনো মানুষ, তখন এই পদটা হয়ে যাবে অব্যাপ্য। কেন না, সমগ্র মানুষকে বোঝাচ্ছে না। ঠিক আছে, এই অনুযায়ী এ বচন কি ছিল? সকল এস হয় পি, এ বচন ছিল সকল এস হয় পি। তাহলে এ মানে এ বচন বলতে সামান্য সদর্থক বচন, এর হচ্ছে উদ্দেশ্য পদ ব্যাপ্য। এ উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। ই উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। আই
উদ্দেশ্য অব্যক্ত, বিধেয় অব্যক্ত। ও উদ্দেশ্য অব্যক্ত, বিধেয় ব্যক্ত। এই রাইট চিহ্নটা হচ্ছে ব্যাপ্য, কাটা চিহ্নটা হচ্ছে অব্যাপ্য। তাহলে এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। কেন না এ বচনের উদ্দেশ্য পদ সমগ্র বাক্যার্থকে প্রকাশ করে, বিধেয় পদ সমগ্র বাক্যার্থকে প্রকাশ করে না। ই বচনের সামান্য নঙর্থক বচনের উদ্দেশ্য পদ সমগ্র বাক্যার্থকে প্রকাশ করে, আবার বিধেয় পদও সমগ্র বাক্যার্থকে প্রকাশ করে। আই বচনের উদ্দেশ্য পদও সমগ্র বাক্যার্থকে প্রকাশ করে না, বিধেয় পদও সমগ্র বাক্যার্থকে প্রকাশ করে না, সেজন্য দুটো পদই অব্যাপ্য। ও বচনের উদ্দেশ্য পদ সমগ্র বাক্যার্থকে প্রকাশ করে না, বিধেয় পদ সমগ্র বাক্যার্থকে প্রকাশ করে, সেই জন্য ব্যাপ্য। তাহলে যে পদ সমগ্র বাক্যার্থকে প্রকাশ করে সেই পদগুলো ব্যাপ্য, আর যে পদ করে না সেই পদ হচ্ছে অব্যাপ্য। ঠিক আছে, তাহলে একটা সংক্ষিপ্ত লিখে নিই কোন বচন কি হলো না হলো। এ বচন গুণ অনুসারে সদর্থক, পরিমাণ অনুসারে সামান্য বা সার্বিক। সদর্থক বা হ্যাঁবাচক। উদ্দেশ্য পদ ব্যাপ্য। বিধেয় পদ অব্যপ্য। তাহলে এ বচন অর্থাৎ সামান্য সদর্থক বচন, গুণ অনুসারে সদর্থক বা হ্যাঁবাচক, পরিমাণ অনুসারে সামান্য বা সার্বিক, উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যপ্য। এরপর হচ্ছে ই বচন, গুণ অনুসারে নঙর্থক বা নাবাচক, পরিমাণ অনুসারে সামান্য, উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। আই বচন বিশেষ সদর্থক, গুণ অনুসারে সদর্থক বা হ্যাঁবাচক, পরিমাণ অনুসারে বিশেষ, উদ্দেশ্য পদ অব্যপ্য, বিধেয় পদ অব্যপ্য। ও বচন গুণ অনুসারে নঙর্থক বা নাবাচক, উদ্দেশ্য পদ অব্যপ্য, বিধেয় পদ ব্যাপ্য। এগুলো তোমরা মনে রাখবে, খাতায় লিখে নেবে। আর এরপরে আসছি কিভাবে বাক্য থেকে বচনে রূপান্তর করবে। দেখো একটা বাক্য আছে, সব গল্প বিশ্বাসযোগ্য নয়। সব গল্প বিশ্বাসযোগ্য নয়। তোমাদের প্রথম কাজ হচ্ছে বাক্যের উদ্দেশ্য বিধেয় খোঁজা। কোন পদটা উদ্দেশ্য আর কোন পদটা বিধেয়, সেটা তোমাদেরকে আগে খুঁজে বার করতে হবে। কি করবে না, বাক্যের যার সম্পর্কে কিছু বলা হয়েছে সেটা হচ্ছে উদ্দেশ্য, আর যা বলা হয়েছে সেটা হচ্ছে বিধেয়। এই বাক্যে কি আছে, সব গল্প বিশ্বাসযোগ্য নয়। কার সম্পর্কে বলা হয়েছে? গল্প সম্পর্কে। কি বলা হয়েছে? বিশ্বাসযোগ্য নয়। তাহলে গল্পটা হচ্ছে এস আর বিশ্বাসযোগ্য হচ্ছে পি। আর দেখো এই সব নয়, এটা হচ্ছে বচন নির্দেশক শব্দ। তোমাদের দেখবে যে একটা নিয়মে আছে, সব, সর্বত্র, সর্বদা এইসব শব্দগুলো থাকলে এ বচন হবে, তার সঙ্গে নাবাচক চিহ্ন যোগ থাকলে ও বচন হবে। তাহলে এখানে আমরা কি পেয়েছি? সব এর সঙ্গে আছে নয়,
তাহলে এটা হবে ও বচন। এরকম বচন নির্দেশক শব্দ আর বাক্যের উদ্দেশ্য বিধেয় খুঁজতে হবে তোমাদেরকে। খুঁজে বচনের আকারটা লিখে উদ্দেশ্যের জায়গায় উদ্দেশ্য, বিধেয়ের জায়গায় বিধেয় করে দিলেই বাক্য থেকে বচন রূপান্তর হয়ে যাবে। এই যখন উত্তর করবে তখন প্রথম তোমরা কি করবে, এল এফ। এল এফ কি? এল এফ হচ্ছে লজিক্যাল ফর্ম। এল ফুল স্টপ এফ এর ফুল ফর্ম হচ্ছে লজিক্যাল ফর্ম। মানে হচ্ছে যুক্তি বিজ্ঞান সম্মত আকার। বা যৌক্তিক আকার। তো এত বড় লেখার দরকার নেই, শুধু এল এফ লিখলেই হবে। তাহলে এল এফ, তারপর লিখবে বচনটা। কি বচন হবে না ও বচন, কমা দেবে। ও বচনের আকার কি ছিল না ও বচনের আকার ছিল কোন কোন এস নয় পি। এটা ছিল এস কে আছে গল্প, তাহলে এস এর জায়গায় আমি লিখবো গল্প। পি কে আছে বিশ্বাসযোগ্য, পি এর জায়গায় লিখবো বিশ্বাসযোগ্য। তাহলে কি হয়ে গেল, সব গল্প বিশ্বাসযোগ্য নয়, একে বাক্য থেকে বচন রূপান্তর করলে হবে এল এফ ও, কোনো কোনো গল্প নয় বিশ্বাসযোগ্য। এইভাবে তোমরা বাকি যেগুলো আছে সেগুলো করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আবার বলছি যে না, ফোন নাম্বার দেওয়া আছে, আগেও দেওয়া ছিল, এবারেও দেওয়া আছে, দেখবে সেই ফোন নাম্বারে ফোন করবে। আর বলা থাকবে এই বচনটা কি, গুণ পরিমাণ নির্ণয় করো, বা কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য সেটা লেখো। তাহলে ও বচন হবে কি, উক্ত বচনটি গুণ অনুসারে, ও বচনে দেখবে লিখে দিয়েছিলাম গুণ অনুসারে কি ছিল, নমর্থক। উক্ত বচনটি পরিমাণ অনুসারে বিশেষ আর উক্ত বচনটির উদ্দেশ্য উদ্দেশ্য কি আছে গল্প, গল্প পদটা কি আছে উদ্দেশ্য, ও বচন উদ্দেশ্য পদ অব্যাপ্য, তাহলে এই পদটা হবে অব্যাপ্য। বিধেয় কি আছে বিশ্বাসযোগ্য। পদটি ব্যাপ্য। কেন না, আমরা আগে দেখেছিলাম যে ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। তো দেখো একটা ব্যতিক্রমে দেখাচ্ছি যে কি বলেছিলাম, উদ্দেশ্য বিধেয় পরিবর্তন শুধুমাত্র আছে এখানে, আছে বচন নির্দেশক শব্দ, সাহসী হচ্ছে উদ্দেশ্য, আর এই সম্মানের অধিকারী হচ্ছে বিধেয়। কি বলেছিলাম, এল এফ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এইসব শব্দগুলো যদি থাকে, তাহলে সেই সব শব্দগুলো থাকলে কি হবে, বাক্যের উদ্দেশ্য বিধেয় পরিবর্তন হয়ে এ বচন হবে। তাহলে শুধুমাত্র থাকলে এ বচন হবে, কি হবে এ বচনের আকার কি, সকল এস হয় হয় পি। কি বলেছিলাম যে এই শব্দটা থাকলে কি হবে, বাক্যের উদ্দেশ্যটা বচনের বিধেয় হবে, বাক্যের বিধেয়টা বচনের উদ্দেশ্য হবে। তাহলে এখানে পিটা হবে এস, এসটা হবে পি। কি হবে, সকল এই সম্মানের অধিকারী।
হয় সাহসী। আরেকটা যেটা বলার, এই যে বাক্যের বহুবচন নির্দেশক শব্দ, এই শব্দগুলো কখনোই বচনে হবে না। কেন? সাহসী রায়, এই এই বহুবচন নির্দেশক শব্দটা মানেই হচ্ছে সকল সাহসী বা সকল। এই বহুবচন নির্দেশক শব্দ কখনোই বচনে হবে না, যেগুলো বাক্যে থাকে। এভাবে তোমরা করবে, প্রত্যেকটা অনুশীলনী আর অনুশীলনী দেওয়া থাকবে, সেই অনুশীলনী থেকে তোমরা যেগুলো পারবে না সেগুলা ফোন করে জেনে নেবে বা নিজে প্র্যাকটিস করবে। ভালোভাবে পড়াশোনা করো, ভালো থাকো সবাই। ব্যাস, আবার পরে দেখছি, চেষ্টা করছি পরের অধ্যায় যদি করা যায়। যতদূর হয়েছে ততদূর তোমরা ভালো করে পড়াশোনা করো।